চেয়েছিলেন মাথা উঁচু করে থাকবেন, নিয়ে এসে সরাইলের জমিদারি দিয়েছেন। ঈশা খাঁ কিন্তু নানার সূত্রে হোসেন শাহর বংশধর। ঈশা খাঁর সমাধিতে বসে আছে। 1599 সালে এই অঞ্চলে মৃত্যুবরণ করলে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন। মুঘলদের হাতে বাংলার শেষ পাঠান সম্রাট মৃত্যুবরণ করেন দাউদ খাঁ। ঈশা খাঁর সমাধি কমপ্লেক্স, এখানেই শুয়ে আছেন 12 ভূঁইয়াদের নেতা। নৌযানগুলো ভেসে যায়, বিপর্যস্ত হয়ে ওঠে মুঘল বাহিনী। ঈশা খাঁ বেঁচে থাকতে 4 বার মুঘল বাহিনী পূর্ব বাংলায় আসে। পূর্ব বাংলার মহান বীর ঈশা খাঁর সমাধি শুধুমাত্র দিল্লির আনুগত্য করবে না বলে ঈশা খাঁর বাবা যুদ্ধক্ষেত্রে জীবন দিয়েছেন। 1599 সালে এখানে কবরস্থ করা হয় পূর্ব বাংলার সবচেয়ে আলোচিত চরিত্র, মধ্যযুগের সবচেয়ে সাহসী বিপ্লবী চরিত্র। ঈশা খাঁর পুরো জীবনটা কেটেছে যুদ্ধে যুদ্ধে, বিপ্লবে বিপ্লবে। ঈশা খাঁর সমাধিতে বসে আছে। 1599 সালে এই অঞ্চলে মৃত্যুবরণ করলে এই বক্তারপুরে, গাজীপুর, কালীগঞ্জের ঈশা খাঁকে সমাহিত করা হয়। দীর্ঘদিন লোকচক্ষু অন্তরালে ছিলেন। একজন বয়স্ক মানুষের সাথে কথা বলেছি, তিনি বললেন যে ছোটবেলায় এখানে ইটের স্তূপ ছিল, কবর সেটা জানতেন না। চারপাশে গ্রাম, মানুষের ঘরবাড়ি। পেছনে ওই যে ঈশা খাঁর সমাধি কমপ্লেক্স, এখানেই শুয়ে আছেন 12 ভূঁইয়াদের নেতা, বাংলার বীর ঈশা খাঁ। ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন, গাজীপুরে মৃত্যুবরণ করেছেন। বর্তমান কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জুড়ে ছিল ওনার জমিদারি। ঈশা খাঁর বাবা শের শাহ শরীর ছেলের সাথে বিদ্রোহ করে আনুগত্য না করে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছেন। ঈশা খাঁর 22 তুরান দেশে নির্বাসিত হয়েছেন। শীতলক্ষ্যা নদীটাকে আকবরনামায় বানার বা পনার হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত এই শীতলক্ষ্যা জুড়েই ছিল ঈশা খাঁর যুদ্ধক্ষেত্র। নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের টুক পর্যন্ত। কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি দুর্গ ওনার দ্বিতীয় রাজধানী। কিশোরগঞ্জের 11 সিন্ধুর দুর্গ ওনার দুর্গ ছিল, যদিও 11 সিন্ধু ঈশা খাঁ বানায়নি বা জঙ্গলবাড়ি দুর্গ উনি তৈরি করেনি, এগুলা কোচ রাজাদের ছিল। ঈশা খাঁ দখল করেছেন। 11 সিন্ধু দখল করেছেন বেবুদ রাজার কাছ থেকে, এবং করিমগঞ্জের জঙ্গলবাড়ির দুর্গটি উনি দখল করেছিলেন লক্ষণ হাজরা নামে একজন আদিবাসী ওখানকার কোচ রাজার কাছ থেকে। নারায়ণগঞ্জ থেকে নরসিংদী হয়ে কিশোরগঞ্জ পুরো অঞ্চল জুড়েই ছিল ঈশা খাঁর বিচরণ ক্ষেত্র। ওনার জন্ম তো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, মৃত্যু গাজীপুরে, অর্থাৎ এই 5টি জেলা এখানকার, পাশাপাশি ময়মনসিংহ যুদ্ধক্ষেত্র। সরাসরি ওনার স্মৃতিধন্য। পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের পুরো অঞ্চল জুড়েই তো ওনার 22 পরগনার অন্তর্গত জমিদারি ছিলই। ঈশা খাঁর সমস্যা আসলে কি ছিল? উনি মুঘলদের কাছ থেকে কি চেয়েছিলেন? উনি কি দিল্লি দখল করতে চেয়েছিলেন? উনি তো পুরো বাংলার কর্তৃত্ব চান নাই। উনি পূর্ব বাংলার স্বাধীনতা চেয়েছেন। উনি স্বাধীনভাবে রাজত্ব করবেন, দিল্লির অধীনতা স্বীকার করবেন না। সেটাই তো, যদি দিল্লিকে মেনে নিতেন, মুঘল বাদশাকে মেনে নিতেন, বা ঈশা খাঁর বাবা যদি শের শাহর ছেলেকে মেনে নিত, তাহলেই তো হইতো। ওনারা জমিদারি করতেন, এরকম রাজত্ব করতেন, আরও বেশি শান শৌকত থাকতো, দরবারের সাথে ওনাদের একটা সম্পর্ক তৈরি হতো। কিন্তু ওনারা তো সেটা চান নাই। সেই সুখ, সেই সম্পদ, সেসব চান নাই। চেয়েছিলেন মাথা উঁচু করে থাকবেন। মাথা উঁচু করতে গিয়ে মাথা নত করবেন না। ভারতের কাছে, পুরো ভারত, দিল্লির শক্তির কাছে, কেন্দ্রীয় শক্তির কাছে মাথা নত করেন না ঈশা খাঁ। এটাই ঈশা খাঁর বৈশিষ্ট্য। এবং সাধারণত আমরা দেখি কি, একটা সেনাপতি বা সম্রাট, সুলতান একটা যুদ্ধে হারলে ভেঙে পড়ে চলে যায় বা আরেকবার প্রতিরোধ করার চেষ্টা করে। কিন্তু ঈশা খাঁর জীবনে কি দেখি, হেরেছেন, আবার আক্রমণ করেছেন, আবার সন্ধি করেছেন, আবার ওখানে ছুটেছেন। একটা মানুষের সেই জীবন, ওনার ছোটবেলার কথা বাদ দিলাম, তুরান দেশে চলে গিয়েছিল। ওনার বাবা শের শাহ ছেলে সুলতানকে মেনে নেবে না, যুদ্ধ করেছে, বিদ্রোহ করেছে, মারা গিয়েছে। 2 ভাইকে তুরান দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন যেটা মধ্য এশিয়ার। পরবর্তীতে ঈশা খাঁর চাচা সেই তুরান থেকে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে এসে সরাইলের জমিদারি দিয়েছেন। ঈশা খাঁ কিন্তু নানার সূত্রে হোসেন শাহর বংশধর। হোসেন শাহর ছেলে নসরত শাহর ছেলে হচ্ছে ঈশা খাঁর নানা। ঐতিহাসিকরা, ইতিহাসবিদরা এমনটাই বলে থাকেন। আর ঈশা খাঁর পৈতৃকভাবে ওনার দাদা ভারতের রাজপুত সম্প্রদায়ের। ওনার দাদা গৌড়ের বাংলা সালতানাতের সময়ে চাকরি করতে আসেন, এবং ওনার বাবা সুলাইমান খাঁ তখন মন্ত্রী পর্যায়ের ছিলেন, মুসলমান হন, ওনাকে বিয়ে দেয়। হোসেন খাঁর বংশধর ওনাকে, সুলাইমান খাঁকে
মেয়ে বিয়ে দেয়, তাদের গড়ে ইশা জন্ম হয়। ইশা খাঁর ছেলে মুসা খাঁ, ইশা খাঁ মারা যাওয়ার পরে 1610-11 সাল পর্যন্ত বিদ্রোহের ঝান্ডা ধরে রাখেন মুসা খাঁর ছেলে মাসুম খাঁ। ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন গাজীপুরের কালীগঞ্জে। বীর ইশা খাঁ সারা জীবন কেটেছে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে। 1576 সালে পূর্ববঙ্গে ইশা খাঁ মুঘলদের নৌবাহিনীর উপর আক্রমণ করে। এর প্রতিক্রিয়া হিসাবে 1578 সালে ভাটি বাংলার কেন্দ্রে চলে যায় মুঘল বাহিনী। কাস্তুরে যুদ্ধ হয় অষ্টগ্রামের, পাশেই ছিল সরাইলে ইশা খাঁর জমিদারি। পরবর্তীতে 1984 সালে শাহবাজ খান নেতৃত্বে আবার আসে মুঘল বাহিনী। 84 সালে অবশ্য ইশা খাঁকে নয়, ইশা খাঁর মিত্র বিদ্রোহী মুঘল সেনাপতি মাসুম খান কাবুলিকে ধরতেই শাহবাজ খান নেতৃত্বে মুঘল বাহিনী আসে। টুক অঞ্চলে 7 মাস অবস্থান করে মুঘল বাহিনী এবং ব্রহ্মপুত্রের উজানে প্রায় 15টি বাঁধ দিয়ে দেয় ইশা খাঁর বাহিনী। এবং হঠাৎ করে বাঁধগুলো খুলে দিলে নৌযানগুলো ভেসে যায়, বিপর্যস্ত হয়ে ওঠে মুঘল বাহিনী। ওই সময় খণ্ড খণ্ড যুদ্ধ চলে 7 মাস ব্যাপী। এবং সর্বশেষ 1597 সালে যখন বাংলার সুবেদার মানসিংহ, তখন ওনার ছেলেকে দুর্জন সিংহকে বাংলায় সেনাপতি করে পাঠানো হয়। বর্তমানে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের মাঝামাঝি যুদ্ধ হয়, সুবাদারের ছেলে দুর্জন সিংহ মারা যায় এবং তার 2 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। 1599 সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করেন, গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুরে মৃত্যুবরণ করেন। চিকিৎসা নিতে এসে অথবা ওনার বন্ধু ভাওয়ালের জমিদারদের কোনো আতিথেয়তা নিতে এসে কয়েক কিলোমিটার দূরে চৌরাগ্রাম, যেটি মুঘল আমলে ভাওয়াল নামে পরিচিত ছিল, সেই ভাওয়ালটি বর্তমানে গাজীপুরের কালীগঞ্জের বাহাদুর শাদী ইউনিয়নের চৌরাগ্রামে অবস্থিত। ইশা খাঁর জীবনটা রোমাঞ্চকর, বর্ণিল, কষ্টে ঘেরা, যুদ্ধে যুদ্ধে কেটেছে ওনার পুরোটা জীবন। ইশা খাঁ এবং ওনার বাবা আজন্ম বিদ্রোহী। সুপ্রিয় দর্শক, মধ্যযুগে বাংলার সবচেয়ে আলোচিত চরিত্র বীর ইশা খাঁ শুয়ে আছেন এখানে। এই হচ্ছে ইশা খাঁর সমাধি। এই কমপ্লেক্সটি পরবর্তীতে নির্মাণ করা হয়, এটি 2021 সালে। সর্বশেষ 21 সালের শুরুতে যখন এসেছিলাম, শুধুমাত্র সেই কবরটাই ছিল। তারও আগে জঙ্গলে ঠাসা ছিল, ইটের স্তূপ ছিল, মানুষ জানতেই পারেনি। হয়তো বা কেউ মাজার হিসেবে শ্রদ্ধা করেছে বা পুরনো কোনো কিছু। অস্পষ্ট ছিল কার কবর। ইশা খাঁ এখানে পরবর্তীতে গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। শুধুমাত্র দিল্লির আনুগত্য করবে না বলে ইশা খাঁর বাবা যুদ্ধক্ষেত্রে জীবন দিয়েছেন। ইশা খাঁ তুরান দেশে নির্বাসিত হয়েছেন, যুদ্ধে যুদ্ধে কয়েক যুগ কাটিয়ে দিয়েছেন। 1578 সালে মুঘল নৌবাহিনী পূর্ব বাংলায় ভাটি বাংলায় এসে বর্তমান কিশোরগঞ্জের অষ্টগ্রামের কাস্তুলে চলে যায়। কাস্তুলে যুদ্ধ হয়, তখন পাশের অঞ্চল সরাইলে ছিল ইশা খাঁর জমিদারি। ইশা খাঁকে ধরতেই সরাইলের উদ্দেশ্যে কাস্তুল পর্যন্ত যায়। কাস্তুলের যুদ্ধে প্রাথমিকভাবে ইশা খাঁ পরাজিত হলেও আশেপাশের জমিদারদের সাহায্যে আবার ঘুরে দাঁড়ায় মুঘল বাহিনী, পিছু হটে, বিপর্যস্ত হয়ে ভাওয়াল অঞ্চল দিয়ে আবার তারা চলে যায়। যদিও ওই সময়ে ভাওয়াল এবং নরসিংদীর বা মহেশ্বরদী পরগনার জমিদাররা সহায়তা করেছিল মুঘলদেরকে। এজন্য আমরা দেখতে পাই 1584 সালে দ্বিতীয়বার যখন মুঘল সুবাদার শাহবাজ খাঁ পূর্ববঙ্গে বা টুক অঞ্চলে আসেন, এই 78 থেকে 84 6 বছরের মধ্যে ইশা খাঁ পুরো নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ অঞ্চলের জমিদারি বা মালিকানা ওনার হাতে চলে আসে। কারণ 78 সালের যুদ্ধে উনি দেখেছেন জমিদাররা মুঘলদের সহায়তা করতে, সেজন্য উনি কর্তৃত্ব বিস্তার করেন। সেই থেকে নারায়ণগঞ্জের খিজিরপুরে দুর্গ স্থাপন করেন। বর্তমান নারায়ণগঞ্জের কাঁচরাবতে উনি জমিদারি স্থাপন করেন। সোনারগাঁতে ওনার রাজধানী ছিল, কাঁচরাবতে ওনার রাজধানী ছিল। ইতিহাস নিয়ে একটু বিতর্ক থাকবেই। এখানে কিছু তথ্যের সাথে আমার আপত্তি আছে, আসলে আমার না, আকবরনামার মিল পাচ্ছি না। ঐতিহাসিকরা, বিশেষ করে আব্দুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ওনার যে যুক্তি সেটাকেই আমি গ্রহণ করেছি। এখানে লেখা 1596 সালে দুর্জন সিং অনেক মুঘল সৈন্য ইশা খাঁর হাতে নিহত হন এবং নিহত হওয়ার পরে ইশা খাঁ মুঘলদের সাথে বন্ধুত্ব করে একদম আকবরের বশ্যতা স্বীকার করে বন্দীদের মুক্তি দেন। উনি আকবরের সাথে দেখা করতে চলে যান সেই আগ্রায়। এইটার সাথে ইতিহাস সাপোর্ট করেন। ইতিহাস বলতে ওই সময়ের একমাত্র প্রামাণ্য দলিল প্রধান আকবরনামায় কোথাও আবুল ফজল লেখেন নাই যে ইশা খাঁ আকবরের সাথে দেখা করতে গেছে। আর এই ইশা খাঁ এই সুবাদারের ছেলেকে মেরে আকবরের সাথে দেখা করতে যাবেন কেন? উনি তো আরও 20 বছর ধরে বিদ্রোহ করছেন। সুতরাং এই অংশটার সাথে একমত হতে পারলাম না। ওভারঅল অন্য অংশটা ঠিক আছে। আর ইতিহাসে এটাই সৌন্দর্য, দ্বিমত থাকবে, এই তর্ক দ্বিমত মতের মাধ্যমেই বিকশিত হবে ইতিহাস।
প্রখ্যাত ঐতিহাসিক F.B. ব্র্যাডলি বাটের 1906 সালে প্রকাশিত রোম্যান্স অফ অ্যান ইস্টার্ন ক্যাপিটাল গ্রন্থের 62 নং পৃষ্ঠায় উল্লেখ করেছেন বর্তমান কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে ঈশা খাঁর কবর অবস্থিত। মূলত প্রাথমিকভাবে সেই সূত্র ধরেই আর গবেষণা করে এখানে চিহ্নিত করা হয় ঈশা খাঁর সমাধি। আশেপাশে মানুষের বাড়ি, পল্লীগ্রাম, ঘরবাড়ি, এর মধ্যে কবর। ঈশা খাঁ বেঁচে থাকতে 4 বার মুঘল বাহিনী পূর্ব বাংলায় আসে। 1584-তে এসে মুঘলরা টোকে, গাজীপুর কাপাসিয়ার টোকে 7 মাস অবস্থান করে এবং সেখানে খণ্ড খণ্ড যুদ্ধ হয়, নৌযুদ্ধ হয়। সেখানে মুঘল সুবাদার শাহবাজ খাঁ পরাজিত হন, চলে যান। 1597 মুঘল সুবাদার মানসিংহের ছেলে দুর্জন সিং নিহত হন ঈশা খাঁ এবং মাসুম খান কাবুলির যৌথ বাহিনীর কাছে। মাসুম খান কাবুলি রাজনৈতিক বন্ধু, উনি বিদ্রোহী মুঘল সেনাপতি। 1580 সালে মুঘল সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি ধর্মমতের প্রবর্তন করলে মাসুম খান কাবুলি বিদ্রোহী হয়ে ওঠেন। আরও কয়েকটা কারণ ছিল, সৈন্যদের ভাতা কমিয়ে দেওয়া, বিভিন্ন কারণে মাসুম খানরা আকবরের ভাইকে সম্রাট মানেন। আকবরের ভাই মারা গেলে ওনারা নিজেরাই সরকার গঠন করেন। 1580, 81, 82 বাংলা মূলত আকবরের কর্তৃত্বের বাইরে ছিল। পশ্চিমাঞ্চল মূলত আকবরের আমলে পুরো বাংলায় তো উনি কর্তৃত্ব নিতে পারেন নাই। বাংলার পশ্চিমাঞ্চলে কিছুটা কর্তৃত্ব ছিল, সেটাও 1580, 81, 82-তে ওই সময় ছিল না। মাসুম খান কাবুলি পাবনার চাটমোহরে ওনার মসজিদ আছে। প্রাথমিকভাবে উনি ওইখানকার জায়গিরদার, ওইটাকে কেন্দ্র করে একটা রাজত্ব গড়েছিলেন। পরবর্তীতে ওইখানে ঘোড়াঘাট, বগুড়ার শেরপুর, ওইসব অঞ্চলে মুঘলদের সাথে উনি পেরে না উঠে পূর্ব বাংলায়, ভাটি বাংলায় চলে আসে। 12 ভূঁইয়াদের মিত্র হয়, ঈশা খাঁর প্রধান বন্ধু হয়ে ওঠে। মাসুম খান কাবুলিকে ধরার জন্যই বাংলায় দ্বিতীয়বার মুঘল আগ্রাসন চলে। 1584 সালে ওই যে 7 মাস টোকে অবস্থান করেছিল সুবাদার শাহবাজ খাঁর নেতৃত্বে, ওটা মাসুম খানকে ধরতে আসছিল। ঈশা খাঁকে বলছিল মাসুম খানকে হস্তান্তর করো অথবা ওকে বের করে দাও ভাটি থেকে। ঈশা খাঁ কিন্তু সেটা করে নাই। মাসুম খান এবং ঈশা খাঁ এই দুইজন মানিকজোড়, এবং দুইজনই 1599 সালে মারা যান। প্রথমে মে জুন মাসে মাসুম খান কাবুলি আফগান ছিলেন, মুঘল সেনাপতি ছিলেন, বিদ্রোহী হয়েছেন। পরে ঈশা খাঁর মিত্র, এই দুইজনের শক্তির কাছে মুঘল বাহিনী বারবার নাকানি চুবানি খেয়েছে। আর 1599 সালের সেপ্টেম্বর মাসে ঈশা খাঁ মারা যান। এখনও এটা জলাভূমি। ওই সময়টাতে ঈশা খাঁ যখন এখানে আসেন, উনি এখানে পালাতে আসেন নাই, কারণ 1599-তে কোনো যুদ্ধাবস্থা ছিল না। 2টা কারণে আসতে পারেন, 2টা কারণে ইতিহাসে পাওয়া যায়। ওনার ব্যক্তিগত চিকিৎসক বা যার প্রতি ওনার আস্থা বেশি ছিল, সেই চিকিৎসকের বাড়ি ছিল এই অঞ্চলে। এজন্য শীতলক্ষা নদী ধরে, কোনো খাল ধরে, এখন খাল নাই, তখন নিশ্চয়ই খাল ছিল, এখানে চলে আসেন। অথবা এটা যেহেতু ভাওয়ালের জমিদার ফজল গাজী, বাহাদুর গাজীদের এলাকা, ঈশা খাঁর বন্ধু মিত্র, তো ওদের পাশেই চৌরা, ওনাদের রাজধানী ভাওয়ালের, এখান থেকে 5-6 কিলো। তো ওই সূত্রে চৌরায় বা এখানে আসেন, এখানেই উনি মারা যান। স্বাভাবিক মৃত্যু হয়, তখন বাংলায় কোনো যুদ্ধ ছিল না। এবং ওনার মৃত্যুর পর সম্রাট আকবর এত খুশি হয়েছিলেন, ওনার মৃত্যুর পর আকবরনামায় আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এবং মাসুম খান কাবুলির মৃত্যুতেও এই দুইজন মারা যাওয়ার পর ওনাদের পথের কাঁটা দূর হয়ে যায় ভেবেছিল, কিন্তু পরবর্তীতে দূর হয় নাই। বিদ্রোহের জান্ডা ঈশা খাঁর ছেলে মাসুম খান হাতে তুলে নেন। 1610, 11, 12 সালের আগে বাংলা শান্ত হয় নাই। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা সদর থেকে 7-8 কিলোমিটার দূরে, বা কালীগঞ্জের কাপাসিয়া রোড একটি জায়গা আছে, কাপাসিয়া যাওয়ার রুট, সেই কাপাসিয়া রুট থেকে 5-6 কিলোমিটার উত্তরে বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার। সেই বক্তারপুর বাজার থেকে সামান্য উত্তর দক্ষিণ দিকে কাউকে জিজ্ঞেস করলেই হবে, হেঁটেই আসা যায় এই ঈশা খাঁর মাজার। এই রাস্তা ধরে বক্তারপুর বাজার থেকে ঈশা খাঁর মাজারে যেতে হয়। ছায়া সুনিবিড়, শান্ত, ছোট্ট রাস্তা, বোঝাই যাচ্ছে সেই ঈশা খাঁর সমাধিতে যাওয়ার জন্যই এই ইটসোলিং রাস্তাটি করা হয়েছে। 1578 সালের ছোট্ট জমিদারির ছোট্ট এক রাজা বা জমিদার ঈশা খাঁ পরবর্তীতে 5-6 বছরের মধ্যে বিকশিত হতে হতে পূর্ব বাংলার বড় অংশ ওনার নিয়ন্ত্রণে নিয়ে নেন। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরের একাংশ, ময়মনসিংহ, ভাটি বাংলা পুরো অঞ্চলে ওনার জমিদারি স্থাপিত হয়। এজন্য 1584 সালে
এই অঞ্চলে উনি এককভাবে নেতা হয়ে ওঠেন অন্য যে কারোর চেয়ে। নারায়ণগঞ্জের কাতরাবে ওনার প্রধান রাজধানী ছিল, সোনারগাঁয়ে পরবর্তীতে রাজধানী হয়। তবে সোনারগাঁয়ে খুব বেশি সময় এই শাখার অবস্থান করার কোনো রেকর্ড ইতিহাসে পাওয়া যায় না, কারণ মুঘল সম্রাট আকবরের দরবারে রাজ ঐতিহাসিক আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে বারবার কাতরাবের কথা উল্লেখ করেছেন যে ইশাখার ইশাখার রাজধানী কাতরাব দখল করে নিয়েছে মুঘল বাহিনী। সেটি বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাসুমাবাদ গ্রামে অবস্থিত, শীতলক্ষার পাড়েই সেই জায়গা। কাতরাবের আগে খিজিরপুর, নবীগঞ্জ, হাজীগঞ্জ ওই অঞ্চলে ইশাখার দুর্গ ছিল, খিজিরপুর দুর্গ। প্রথমে মুঘল বাহিনী আসলে খিজিরপুর দুর্গ দখল করতো, তারপরে কাতরাব আক্রমণ করতো, লুণ্ঠন করতো। পরবর্তীতে টুক চলে যেত, টুকের ওই পাশে ইশাখার আবার দুর্গ ছিল। ইশাখার রণকৌশলটা চমকপ্রদ। নারায়ণগঞ্জের রাজধানী, কিশোরগঞ্জে বিকল্প রাজধানী, নারায়ণগঞ্জে দুর্গ, কিশোরগঞ্জে আবার দুর্গ, এদিকে ভাওয়ালের জমিদার গাজীরা ওনার মিত্র। এটা কার কবর কইতার? বক্তারপুর বাজার থেকে পশ্চিম দিকে যে রাস্তায় সামান্য এসে একটা মসজিদ আছে, মসজিদ থেকে ইট সোলিং রাস্তায় একটু হাঁটলেই ইশাখার সমাধি। এটা হচ্ছে মসজিদ, ইশাখা মসজিদ। আচ্ছা, এখানে এই মসজিদের নাম দিয়েছি ইশাখা মসজিদ। এই ইশাখা মসজিদের মোড় থেকেই সামনে গেলে ইশাখার সমাধি। এখন আবার ফিরে যাব সেই বক্তারপুর বাজারে যেখান থেকে এসেছিলাম।